এই প্লেনগুলো আকাশ থেকে একবারে কয়েক হাজার লিটার পানি নিচে ফেলে দেয় ঠিক সেই জায়গায় যেখানে আগুন ছড়িয়ে পড়ছে। এমনকি অনেক সময় পানি না থাকলে এসব প্লেন পানির মধ্যে নামেও না, বরং পানির উপরে নেমে চলতে চলতেই পানি তুলে নেয়। পুরো প্রক্রিয়ায় সময় লাগে মাত্র 10 থেকে 12 সেকেন্ড। এই ওয়াটার বম্বার প্লেনগুলো সাধারণত ফ্লোটার সহ হাইড্রোপ্লেন টাইপের হয়, যার নিচের অংশ এমনভাবে তৈরি যে সেটা পানির উপর দিয়ে স্কিড করে যেতে পারে। যখন প্লেন আগুন নেভাতে আগাচ্ছে এবং তার ভেতরের পানির ট্যাঙ্ক খালি হয়ে যাচ্ছে, তখন সেটা কাছাকাছি কোনো নদী, লেক বা জলাশয়ের উপর চলে আসে। তারপর রানওয়ে ব্যবহার না করে পানি ছোঁয়া অবস্থায় নিচে নামে এবং প্রোপেলারের গতি কমিয়ে একটা নির্দিষ্ট রিডাকশন ভেলোসিটি বজায় রাখে। এরপর নিচে থাকা স্কুপ গেট খোলা হয়, যেটা পানির মধ্যে ঢুকে একসাথে কয়েক হাজার লিটার পানি টেনে নেয়। এই পানি টেনে নেওয়ার সময় প্লেন একটানা চলতে থাকে, কোনো জায়গায় থামে না, কোনো কিছুর জন্য দাঁড়ায় না। মাত্র 12 সেকেন্ডে প্লেনের ভেতরের রিজার্ভার ভর্তি হয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে সে আবার আকাশে উঠে পড়ে এবং আগুনের মূল জায়গায় গিয়ে সেই পানি ফেলতে শুরু করে। পানি ফেলাটা একসাথে হয় না, বরং ছড়িয়ে ফেলা হয়, যাতে আগুনের আশেপাশের এলাকাও ভিজে যায়। এতে করে আগুন ছড়াতে পারে না, আর যেটা জ্বলছে সেটা নিচ থেকে চাপ খেয়ে ধীরে ধীরে নিভে আসে। এই ধরনের প্লেন চালাতে গেলে খুব অভিজ্ঞ পাইলট দরকার পড়ে, কারণ একদিকে নিচু হয়ে চলা, আবার হঠাৎ করে আকাশে ওঠা, তারপর নির্দিষ্ট পয়েন্টে পানি ফেলা, সবকিছু একসাথে করতে হয় অনেক চাপের মধ্যে। আর তাপমাত্রা অনেক সময় এত বেশি হয় যে প্লেনকে আগুনের ধোঁয়ার মধ্য দিয়ে যেতে হয়। এজন্য অনেক ওয়াটার বম্বার প্লেনের সামনে থাকে তাপ প্রতিরোধী স্তর, এবং ককপিট এমনভাবে শিল্ড করা থাকে যেন পাইলট তাপ ও ধোঁয়ার মধ্য থেকেও দেখাশোনা করতে পারে। এই প্লেনের ভেতরের পানি রাখার সিস্টেম সাধারণ বালতি বা রিজার্ভার না, এটা বিশেষভাবে ডিজাইন করা চেম্বার, যেখানে পানি শুধু ধরে রাখা হয় না, বরং দ্রুত খালাস করার জন্য স্পেশাল গেট সিস্টেমও থাকে। এক একটা প্লেন 5000 থেকে 6000 লিটার পর্যন্ত পানি নিতে পারে, আর এটা যদি দিনে 10 বার করে রিফিল করে, তাহলে সেটা একাই 50,000 লিটারের মতো পানি আগুনের উপর ফেলে দিতে পারে। এজন্যই এই প্লেনগুলোকে আগুন নেভানোর সময় সবচেয়ে বেশি ভরসা করা হয়, কারণ নিচের যন্ত্রপাতি যেখানে থেমে যায়, এই প্লেন আকাশ থেকেই সেটা শেষ করে দেয়, আর সেটাও মাত্র কয়েক সেকেন্ডে পানি তুলে আগুনের উপর গিয়ে নিখুঁত জায়গায় ফেলে এবং আবার ফিরে গিয়ে পরবর্তী রাউন্ডের জন্য তৈরি হয়। পানির উপর যেসব বড় জাহাজ চলে সেগুলোর নিচের অংশ বরাবরই পানির মধ্যে থাকে, আর সমুদ্রের পানিতে যেহেতু নানা ধরনের প্রাণী যেমন শ্যাওলা, শামুক, বার্নিকলস কিংবা অন্য জলজ জৈব উপাদান থাকে, সেগুলো ধীরে ধীরে জাহাজের নিচে গিয়ে জমে থাকে। কিছুদিন পর দেখা যায় পুরো জাহাজের তলায় এসব জীব একরকম আঠার মতো লেগে গেছে, আর এই লেগে থাকার কারণে জাহাজের গায়ে ঘর্ষণ বেড়ে যায়, গতি কমে যায়, আর ফুয়েল বা ডিজেলও আগের তুলনায় বেশি খরচ হয়। শুধু তাই না, এগুলোর কারণে ধীরে ধীরে জাহাজেও জং ধরতে শুরু করে। এজন্যই এখন সব জাহাজের নিচে এক ধরনের বিষাক্ত রং বা প্রলেপ ব্যবহার করা হয়, যেটার মধ্যে থাকে কপার অক্সাইড। এই কপার অক্সাইড এক ধরনের বিষাক্ত যৌগ, যেটা পানির নিচে কোনো প্রাণী গায়ে লাগতে গেলেই সেটা শরীরে লেগে গিয়ে ধীরে ধীরে মেরে ফেলে। এর ফলে কোনো শ্যাওলা বা ছোট শামুক টাইপ প্রাণী দীর্ঘদিন জাহাজের নিচে টিকে থাকতে পারে না। ফলে জাহাজ পরিষ্কার থাকে, গতি কমে না, এবং তেল খরচও স্বাভাবিক থাকে। এই প্রলেপ বা পেইন্ট সাধারণত কয়েক মাস পর্যন্ত কার্যকর থাকে। এরপর সেটা ধুয়ে যায় বা পানির সংস্পর্শে কমজোরি হয়ে পড়ে, তখন আবার নতুন করে সেটা রং করে দিতে হয়। এই রংটা সাধারণ রং না, এটা স্পেশাল মেরিন কোডেড অ্যান্টি ফাউলিং পেইন্ট, যেটা শুধু জাহাজেই ব্যবহার হয়। এটা লালচে বা ডার্ক ধরনের হয়, এবং জাহাজ পানিতে নামানোর আগে ড্রাই ডকে বসিয়ে নিচের অংশে হাত দিয়ে লাগানো হয়। পুরো কাজটা করতে সময় লাগে, কারণ প্রতিটি ইঞ্চি জায়গায় পেইন্ট দিতে হয় যাতে কোনো অংশ ফাঁকা না থাকে, কারণ এক জায়গা ফাঁকা থাকলেও সেখানেই এসে শ্যাওলা বা অন্য প্রাণী লেগে যায়, আর কয়েক সপ্তাহের মধ্যেই পুরো তলায় ছড়িয়ে পড়ে। এই বিষাক্ত পেইন্ট অবশ্য শুধু জীব মেরে ফেলে না, পানির মধ্যেও একটু পরিমাণে মিশে যায়, ফলে আশেপাশের সামুদ্রিক জীববৈচিত্র্যেও এর কিছুটা প্রভাব পড়ে। অনেক সময় দীর্ঘমেয়াদে বেশি সংখ্যায় জাহাজ চললে সেখানকার সামুদ্রিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। এজন্য এখন অনেক দেশে এই পেইন্ট ব্যবহারের উপর কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিশেষ করে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় জাহাজ চলাচলের সময় নির্দিষ্ট পরিমাণের বেশি কপার রিলিজ করা যাবে না বলে নিয়ম আছে। তবে বর্তমানে যেহেতু সামুদ্রিক বাণিজ্য বাড়ছে এবং প্রতিদিন হাজার হাজার জাহাজ চলছে, তাই জাহাজ পরিষ্কার রাখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ একবার যদি নিচের অংশে বার্নিকলস জমে যায়, তাহলে সেটা পরিষ্কার করতে পানির নিচে ডুবুরি নামাতে হয়, স্পেশাল যন্ত্র দিয়ে ঘষে ঘষে তুলতে হয়, আর এতে খরচও অনেক বেশি পড়ে। তাই আগেই বিষাক্ত প্রলেপ দিয়ে রাখা অনেক বেশি কার্যকর। এই রঙের কার্যকারিতা শেষ হয়ে গেলে সেটার উপর আবার নতুন করে লেয়ার লাগাতে হয়, যাতে কোনো শ্যাওলা বা জীব জাহাজের গায়ে এসে লেগেই না থাকে।
জাপানের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মোচি অন্যতম। এটা এক ধরনের চিপচিপে চালের কেক, যেটা মূলত গরম স্টিম করা চাল পিষে তৈরি করা হয়। পুরো পদ্ধতিটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে সেটা অনেক জটিল আর খুঁটিনাটি নিয়মের উপর নির্ভর করে। কারণ মোচি বানানোর কাজটা সাধারণ কোনো খাবার বানানোর মতো না, বরং এটা করতে গিয়ে কেউ যদি সময় বা তালমিল একটু এদিক সেদিক করে তাহলে সোজাসুজি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে হাতে মোচি পিষে যে কাজটা করা হয় সেটা খুব দ্রুত এবং নিখুঁতভাবে করতে হয়, কারণ মাঝখানে হাত একটু ভুল গেলেই হাত চোট খেয়ে বসে। মোচি তৈরি করতে প্রথমে স্টিকি রাইস ভালোভাবে ভিজিয়ে রাখা হয়, তারপর সেটা একদম উচ্চ তাপে স্টিম করে এক ধরনের কুচানো নরম গরম ভাতের মতো বানানো হয়। এরপর এই স্টিকি ভাত নিয়ে একটা কাঠের পাত্রের মধ্যে রাখা হয়, যার নাম উসু। এই পাত্রের ভেতরে হাত দিয়ে রাইস পেশার জন্য একজন লোক দাঁড়িয়ে থাকে, আর আরেকজন একের পর এক ভারী কাঠের হাতুড়ি দিয়ে ওই চাল থেতো করে। এই হাতুড়ি দিয়ে পেশার কাজটা এত দ্রুত হয় যে 1 সেকেন্ডের ভেতরে হাত ঢোকানো, চাল উল্টানো, আবার হাত বের করে নেওয়া সবকিছু নিখুঁতভাবে করতে হয়। কোনো ভুল হলে হাতুড়ি সরাসরি হাতে পড়ে গিয়ে হাড় পর্যন্ত ভেঙে যেতে পারে। এই কাজটা করতে হলে দুজন লোকের মধ্যে অদ্ভুত রকমের ছন্দ থাকা লাগে, একজন পেশে আরেকজন হাতুড়ি চালায়। একবার হাত ভুল জায়গায় চলে গেলে বা সময় ঠিক না মিললে সঙ্গে সঙ্গে মারাত্মক ইনজুরি হতে পারে। জাপানে এই কাজটা অনেক সময় উৎসব বা রিচুয়ালের সময় হাতে করে করা হয়। যদিও এখন অনেক জায়গায় মেশিনে মোচি বানানো হয়, তবুও যারা ঐতিহ্য মেনে চলে তারা এখনো এই হাতে বানানো পদ্ধতি অনুসরণ করে। এই মোচি পেশার পর গরম গরম থাকা অবস্থায় সেটাকে গোল গোল করে টুকরো করা হয়। কেউ কেউ এর ভেতরে মিষ্টি পেস্ট বা অন্য কিছু ফিলিংও দেয়। কিন্তু সমস্যা এখানেও আছে, মোচি দেখতে যেমন নরম, গলার মধ্যে আটকে যাওয়ার আশঙ্কাও ততটাই বেশি। বিশেষ করে যাদের গিলতে সমস্যা হয় বা শিশু ও বয়স্কদের জন্য এটা বেশ বিপজ্জনক, কারণ এই খাবারটা একবার গলার মধ্যে আটকে গেলে সেটা পানি দিয়েও নামানো যায় না, এবং অনেক সময় সরাসরি শ্বাসনালী বন্ধ হয়ে যায়। জাপানে প্রতি বছর নতুন বছরের সময় মোচি খাওয়ার কারণে হাসপাতালে বহু লোক ভর্তি হয়, অনেকে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। এজন্য সরকার বারবার সতর্ক করে দেয় যেন ছোট টুকরো করে ধীরে ধীরে খাওয়া হয়। জাপানে এতটাই গুরুত্ব দিয়ে মোচি বানানো এবং খাওয়ার নিয়ম শেখানো হয়, কারণ এটা ঐতিহ্য যেমন, তেমনি ভুল হলে সেটা বিপদও ডেকে আনতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মোচি বানানোর পুরো প্রক্রিয়ায় 1 সেকেন্ডের গাফিলতি মানেই আঙুল থেকে পুরো হাত ভেঙে যেতে পারে, কারণ 60 থেকে 70 কেজির হাতুড়ি প্রতি কয়েক সেকেন্ড পরপর গরম মোচির উপর আঘাত করে, যেটার মাঝখানে হাত দিলে কিছুই আর করার থাকে না।